আমরা মোটামুটি কোটা আন্দোলনের শেষ প্রান্তে, দ্বার প্রান্তে মোটামুটি এটাকে দমন করে ফেলছে সরকার। তো আমি যখন প্রিসিলার সাথে 3-4 দিন আগে যখন আমরা লাইভ আলোচনা করি, সেখানে সেটা ছিল মিলিটারি ডিপ্লয় করার কারফিউর, যেদিন কারফিউ করা হয় সেদিনই। তো তো সেদিন যখন আমি আলোচনা করি তখন অবশ্যই এগুলো বলে পাবলিকের গালি খায়, এবং শেষ পর্যন্ত দেখা যায় যা বলি এটাই কারেক্ট, পাবলিক যারা গালি দিচ্ছে দরকানাগুলো তারাই ভুল, তারপর তাদের ভুল ভাঙে না। যাই হোক, তো সেদিন আলোচনা করতেছিলাম আর কি, যে আমি ঘটনা বিশ্লেষণ করে আমার মনে হচ্ছে সেনাবাহিনী নামানোর পর শিথিল হয়ে গেছে, আন্দোলন শিথিল হয়ে গেছে, এবং মনে হচ্ছে যে এটা আর 1-2 দিনের বেশি টিকবে না। পাবলিক গালাগালি শুরু করছে, এবং যারা মিথ্যাবাদী গুজববাজ এবং কনস্পিরেসি থিওরিস্ট, তারা নানান রকম থিওরি হাজির করার চেষ্টা করতেছিল কিভাবে আমি ভুল। তারা বলতেছিল যে তাইলে এত মানুষ মারা গেল কি কেন কারফিউতে, যদি এমনই হয় আন্দোলন দমন করার চেষ্টা, মানে আন্দোলন স্তীমিত হয়ে গেছে, এই ফুজুং ফাজুং। তো এই স্টুপিডদের সকল ধরনের গুজবের ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময় লেগে যাবে। সেই ব্যাখ্যা যদি নাও যায়, বা যদি একটু কুইকলি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে কারণ হচ্ছে, ধরেন আগে বাংলাদেশে টোটাল 10 লাখ মানুষ রাস্তায় ছিল, রাইট? সেনাবাহিনী নামানোর পর সেটা 1 লাখে ড্রপ করছে। তার মানে কি হলো, যেটা আমি আলোচনা করছিলাম সেই লাইভ সেশনে, যে আমার দেখে মনে হয়েছে যে প্লামিট করছে মানুষজন বাইরে এসে আন্দোলন করার সংখ্যা। সো 10 লাখ থেকে যদি 1 লাখে ড্রপ করে, তাহলে প্লামিট করলো কিনা? করলো তো। কিন্তু 1 লাখ মানুষ রাস্তায়, কিন্তু 10 লাখ মানুষ তো আর রাস্তায় না, রাইট? সো ডে 1-এ যদি 10 লাখ থেকে 1 লাখে নেমে আসে, তাহলে ডে 2-তে নেমে আসবে 1 লাখ থেকে 10,000, তারপর ডে 3-তে হইতেছে 10,000 থেকে 1,000, তারপর ডে 4-এ হইতেছে রাস্তায় আর কেউ নাই। তো সেটাই হচ্ছে। তো যে কারণে হয়তো মানুষ কত 20 জন না কতজন মারা পড়ছে। প্রথম দিন বোধহয় 25 জন মারা পড়ছিল, না জানি 35 জন কারফিউর। দ্বিতীয় দিন আরো কম মারা পড়ছে, এখন তো আর মারা পড়তেছে না, রাইট? সো এনিওয়েজ, এটা তো আমি তো আমার জাজমেন্ট দাঁড় করাইছি হচ্ছে, তখন ব্যাখ্যা করছি কি কেন আমার মনে হচ্ছে যে বিসিবি বাংলা যাদেরকে রিলায়েবল মনে হয়, গুজববাজ না, তাদের রিপোর্টিং, তাদের ভিডিও, এএফপি ইন্টারন্যাশনাল যারা, তাদের ভিডিও দেখে রাস্তাঘাটের চিত্র দেখে, এবং আমি আমার জাজমেন্ট এবং ডিসক্রিপশন এবং মেধা এবং ইন্টেলিজেন্স ব্যবহার করে আমি আমার মতো করে কল করছি, এবং ওকে ফাইন, দেখা যাচ্ছে যে সেটা ভুল ছিল না। তো দ্যাট ডাজন্ট সারপ্রাইজ মি নাও, যে কারণে এত ব্যাখ্যা দিয়ে নিলাম, এত জাস্টিফিকেশন করে নিলাম, কারণ এখন আরো কিছু কথা বলতে যাচ্ছি। সো দিল্লি শহীদ ফখরুলের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনবেন, গুজববাজদের কথাবার্তা না শুনে, যদি ভালো চান, নিজের এবং দেশের ভালো চান। সো এখন আরো কিছু কথা বলতে যাচ্ছি। সো আন্দোলন স্তীমিত হয়ে গেছে, এখন ঘরে ঘরে গিয়ে ধরপাকড় করতেছে, এবং এগুলো বলছিলাম তখন যেগুলো সবসময় করে, সেটাই হবে, হচ্ছে, চলতেছে, সেটা বিস্ময়কর কিছু না। এখন আমাদের কি করণীয়? এখন আমাদের 2টা করণীয়। একটা হচ্ছে যে রেমিটেন্স নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে রেমিটেন্স পাঠানো বন্ধ করা নিয়ে জুনায়েদ আহমেদ পলক, তথ্য মন্ত্রী নাকি আইটি মন্ত্রী গোরা টিম, উনি হইতেছে যে কিছুটা ভিক্ষার মতো করে বলছেন যে আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করবেন না, কারণ রেমিটেন্স পাঠানো বন্ধ করার একটা আলাপ শুরু হয়, ভয় পেয়ে গেছেন অ্যাপারেন্টলি। না এগুলোর আবার ধরেন গুজব বাচ্চারা ফুলায় ফাঁপায় যে একদম দেশ ধসাই দিচ্ছে, আওয়ামী লীগকে করে দিচ্ছে। এবং আমি যে প্রিসিলার সাথে সেই এপিসোডে আলোচনা করছিলাম, আমাকে প্রিসিলা জানতে চাইছিল যে অনেকে বলতেছে যে আওয়ামী লীগ এই ঘটনার মধ্য দিয়ে পুরো একটা জেনারেশনের সমর্থন হারাইছে, আমি কথাটাকে সমর্থন করি কিনা। এবং আমি সেখানে আলোচনা করছি যে আমি এটাকে মনে করি সমর্থন করি না, এবং আমার ব্যাখ্যা শুনে তখন প্রিসিলা জানাইলো যে লাইফ থেকে লোকজন হুড়পাড় করে, হ্যামিলিয়নের বাসিওয়ালা যেরকম বাসিতে ফু দেয়, ইঁদুররা পাল বেঁধে সব ঘর ছেড়ে পালাইছে, এরকম করে লাইভ সেশন থেকে সব পালাইতেছে আর কি। আলটিমেটলি দেখবেন এই গুজববাদগুলো লাফালাফি করলে ওদের কথা কারেক্ট হয় না, আমারটাই কারেক্ট হয়, দেখবেন এন্ড অফ দ্য ডে, রাইট? সো এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন কি বলি। তো সেখানে যে আলোচনাটা করছিলাম যে দেশে আওয়ামী লীগের ভোট কমে নাই, কারণ এরা এই যে গুজববাজ দলকানারা, তাদের ধারণা যে তারা যেরকম দলকানা আওয়ামী লীগের, এরাও এরকম দলকানা না। আপনারা যেরকম দলকানা, ওরাও একই রকম দলকানা। দে ডোন্ট গিভ এ ফ্রিকিং ড্যাম, দে ডোন্ট গিভ এ ড্যাম। এই যে আওয়ামী লীগ আরো নৃশংসতা করুক, আরো যত যাই করুক, তাদের কথা হচ্ছে দিন শেষে বিকল্প কোথায়, তাদের কথা হচ্ছে দিন শেষে, তাই বলে কি বিএনপি জামাতকে ক্ষমতায় আনবো নাকি? নাও, এটা জাস্টিফায়েবল কিনা, বা এটা কোনো রিজনেবল প্লজিবল কোনো জাস্টিফিকেশন কিনা, সেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন। কিন্তু কথা হচ্ছে তাদের কাছে এরকম জাস্টিফিকেশন আছে, এবং তারা আলটিমেটলি মনে করবে যে দ্য লেসার অফ টু ইভিল হচ্ছে আওয়ামী লীগ। এত কিছুর পরও দ্য লেসার অফ টু ইভিল হচ্ছে আওয়ামী লীগ। আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয়, যদি পছন্দ না হয়, একটা ভোট দেন এখন, দিয়ে আমাকে প্রমাণ করেন যে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি করে জিততেছে। আই স্টিল হাইলি ডাউট দ্যাট। যাই হোক, অলরেডি ফেসবুকে দেখলাম কিছু লেখা এরকম অ্যালং দ্য লাইন্স যে এই যে এত বড় নৃশংসতা, এটার জন্য শুধুমাত্র দায়ী হইতেছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের, এবং শুধুমাত্র তাদের
তাদের মানে অত্যুত্তপূর্ণ আচরণ বা মানে যারা আওয়ামী লীগের সিন লোকজন যারা মনে করে যে এখানে আওয়ামী লীগের দায় আছে, তারাও কিন্তু দায়টা আওয়ামী লীগের উপর দিচ্ছে না, তারা দিচ্ছে আওয়ামী লীগের দু একটা এলিমেন্টের উপর, দু একজন মানুষের উপর। মানে তাদের ভাষ্য হচ্ছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের কারণে এটা হয়েছে, এটার জন্য পুরো আওয়ামী লীগকে দোষারোপ করা যায় না। শেখ হাসিনা এবং ইয়েকে যদি ইকুয়েশন থেকে বের করে রাখা যায় তাহলে আওয়ামী লীগ স্টিল, তারা আওয়ামী লীগকে নিয়ে তাদের কোনো ইস্যু নেই, ব্যাপারটা এরকম। তো এই কারণে বললেন কি, এখন যদি দেশে ভোট হয়, আপনাদের যে ধারণা, যে প্রশ্নটা পিছিলা করেছিল যে পুরো একটা জেনারেশনের সমর্থন হারাইছে কিনা, আমি বলছি যে 2 থেকে 5%-এর বেশি সমর্থন হারাবে না, তাও হয়তো বেশি বেশি বলতেছি, রাইট? তো এটা বুঝবেন যে আপনাদের মতো দরকার না কিন্তু ওই সাইডেও আছে আপনার, যাও। তো এগুলা গুলো প্রাসঙ্গিক প্রিলুড, প্রাসঙ্গিক পয়েন্ট না। যে পয়েন্টটা মূল, যে দুটো পয়েন্ট আলোচনা করবো সেটা হচ্ছে যে রেমিটেন্স। সবসময় আমি আপনাদেরকে নিরুৎসাহিত করি বয়কট করা, এই করা সেই করা, তারপর লাফালাফি করা, কি সেনেটর অফিসে ফোন দেয়া, যেটা আমি আলোচনা করছিলাম যে এইসব বালসাল করার কোনো কাজ হবে না, এগুলো আজাইরা লাফালাফি করা করলে কোনো সমস্যা নাই, করতে কোনো সমস্যা নাই, কিন্তু জাস্ট নো, এগুলো করে কোনো কাজ হবে না, রাইট? কি হয়েছে নাকি কাজ? আচ্ছা, হয় নাই। তো যেটা কাজ হবে বলে আমি মনে করি সেটা এখন আলোচনা করি, কারণ সবসময় যেহেতু কাজ হবে না কোনটা সেটা বলি, এখন কোনটা কাজ হবে বলে মনে করি। রেমিটেন্সটা যদি আপনারা বন্ধ করতে পারেন না ভালো মতো, এটাতে কাজ হবে। সোজা হয়ে একেবারে মানে সরকারের, দেখেন এখন সরকার যে কত দিক থেকে চাপে আছে, এই জিনিসটাকে এক্সপ্লয়েট করলে নেগেটিভ শোনায়, এক্সপ্লয়েট করা, কিন্তু এই জিনিসটাকে হচ্ছে অ্যাভেল করতে পারলে আওয়ামী লীগ সরকার তাদের জীবদ্দশার, তাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার পর থেকে তাদের সবচেয়ে বড় চিপা এখন আছে, এবং এই চিপার তারাই তৈরি করছে, এমন নৃশংসতা এমন তাণ্ডব চালাইছে যে এই চিপা তারাই তৈরি করছে। সো এমনিতে দেশে এর অবস্থা খারাপ। রিজার্ভ নিয়ে গুজব বাজারে অনেকদিন ধরে গুজব ছড়াচ্ছে, দেশের রিজার্ভ নাকি তলানিতে, শ্রীলঙ্কা হয়ে যাবে, এই হয়ে যাবে, হয়েছে নাকি? হয় না, সেগুলো নিয়ে ফেসবুকে লেখালেখি করছে, রাইট? হবে না। আওয়ামী লীগ যথেষ্ট এফিসিয়েন্ট এবং এবল দল, তারা পান্ডামিতে যেমন এবল, এমনি দেশ পরিচালনার ক্ষেত্রে এবল, অ্যাটলিস্ট মোর এবল দেন বিএনপি। তো আমি সব এই গুজববাজের বিরুদ্ধে সবসময় বলে আসছি যে না, রিজার্ভের কিছু হইতে যাচ্ছে না, আওয়ামী লীগ এগুলা ম্যানেজ করতে পারবে, এবং ম্যানেজ করে এখন পর্যন্ত, সেই কোভিড থেকে শুরু হয়েছে গুজব, এখন পর্যন্ত রিজার্ভ ফাঁকা হইতে দেখলাম না। তারপর গুজববাজরা বললো যে আইএমএফ এর কাছ থেকে লোন পাবে না, এত বাজে অবস্থা অর্থনীতির। আইএমএফ লোন দিল, পাকিস্তানকে আইএমএফ লোন দেয়, বাংলাদেশকে লোন দিছে। তার মানে অবস্থা আইএম তো ওলট পালট করে চেক করে আপনাদেরকে গুজব বাজারে এসে যত অপব্যাখ্যাই দিক, আমরা ইকোনমি বোঝার দরকার নাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চেয়ে বড় ইকোনমিস্ট, ফেসবুকের গুজব বাজারের চেয়ে বড় ইকোনমিস্ট আইএমএফ এ বসে আছে, তারা এসে উলট পালট করে দেখছে যে না, লোন দেওয়া যায়, সেফ না হলে তো লোন দিবে না। আপনি ব্যাংক থেকে লোন নিতে যান, আপনার যদি যথেষ্ট কোলাটেরাল দেখাইতে না পারেন, আপনি তো লোন পাবেন না, যথেষ্ট অ্যাসেট দেখাইতে না পারেন। সো বাংলাদেশ সরকার যেভাবেই হোক তারা দেখাইতে পারছে, তারা প্রমাণ করতে পারছে যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা এই পরিমাণ ভালনারেবল না, দেখি তো আইএমএফ দিছে। তো এই জন্য বলছে গুজববাজদের এইগুলা এত সময় ধরে আনরেপ করতে হয়, মাথাদের মধ্যে আপনাদের গোবর ঢুকায় এরা একেবারে খাইয়ে দিছে, এরা নিজেরও গোবর গণেশ, আপনাদের সবাই গোবর গণেশ বানাই দিছে, এই কারণে এত কথা বলতে হয়। এবং দুঃখের ব্যাপার হচ্ছে যাদেরকে গোবর গণেশ বানাচ্ছে তারা কি স্মার্ট লোক না? তারা কি সেখানে কি আমার সে স্মার্ট লোক নাই? প্রবাবলি আছে, কিন্তু মাথার মধ্যে এত ঘু যে স্মার্টনেস গোজ আউট অফ দ্য উইন্ডো আর কি। তো তো ইয়ের একটা ক্রাইসিস আছে, রিজার্ভের একটা ক্রাইসিস আছে, তারপর হচ্ছে বৈশ্বিক পরিস্থিতি, কোভিড উত্তর পরিস্থিতি, অর্থনীতি থেকে উঠতে পারতেছে না, এখনো ইউএসএ তে মর্গেজ ইন্টারেস্ট রেট 8%-এর মতো, এবং আগামী অনেক বছরে 4-5 বছর এটা 5-6%-এর নিচে আসবে, রাইট? সো পৃথিবীর এই অর্থনৈতিক অবস্থা আরো দীর্ঘদিন চলতে থাকবে, বাজে অবস্থা, দুরবস্থা, এই ধাক্কা কোভিডের এবং ইউক্রেনের যুদ্ধের চেয়ে বরং কোভিডের ধাক্কা সামলাতে আরো বহুত সময় লাগবে। তো এর মধ্যে বাংলাদেশ যথেষ্ট ভালো করতেছে, কিন্তু আপনাদের পছন্দ হইলে হবে, না হইলে নাই, কিছু করার নাই বলে সত্য ফ্যাক্ট উঠে দিতে পারবো না। এই আওয়ামী লীগ সরকার আমলেই বাংলাদেশ এই অর্থনীতি যথেষ্ট ভালো করতেছে এত বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও। তো তো কিন্তু কিন্তু বিপদে তো আছে, রাইট? রিজার্ভ তলানিতে ঠেকছে, এটা করেছে। তো এই মুহূর্তে যদি রেমিটেন্সের টাকা পাঠানো বন্ধ করা যায়, দেশে সম্ভবত লক্ষ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই আন্দোলনের কারণে, এটা বললে ভুল হবে না, মানে 1 লক্ষাধিক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো এগুলো তো সব ঠিক করতে হবে, যেমন টোল প্লাজা বন্ধ হয়ে আছে। তো আপনি যদি সরকারকে ইনকামের সোর্সই তো, মানে এগুলো ওয়ান অফ দ্য ইনকাম সোর্স, টোল সরকারকে তুলতে হলে এগুলা ঠিক করতে হবে, রাস্তাঘাট ঠিক করতে হবে, টোল প্লাজা ঠিক করতে হবে। এখানে বিশাল একটা খরচ এখন সরকারের কাঁধে চেপে আছে, যেখানে সরকারের হাতে এখন বৈদেশিক মুদ্রা নাই, এবং এই ধরনের কেনাকাটা করতে গেলে তো ডলারে কেনাকাটা করতে হবে, বিদেশ থেকে হয়তো কি কাঁচামাল আনতে হয় না হয়। তো একে সরকারের হাতে টাকা নাই অবস্থা, তার মধ্যে এত বড় খরচ এসে সরকারের কাঁধে জুড়ছে, তার মধ্যে যদি রেমিটেন্স একটা সিগনিফিকেন্ট ভাবে বন্ধ করা যায়, সবাই একজোট হয়ে রেমিটেন্স পাঠাবে না, এটা 1 থেকে 2 মাস রাখা গেলে সরকারের হালুয়া চরম টাইট হয়ে যাবে।
এটা গেল একদিক, অর্থনীতির দিক থেকে, দেশ চালানোর দিক থেকে, এটা হচ্ছে একদিক। কিন্তু ঘটনা হচ্ছে এবার সরকার চারদিক থেকে এত চাপ আছে, এটার সাথে আরো দুই একটা জিনিস কম্পাউন্ডেড করতে পারলে এটা কম্পাউন্ডেড এফেক্ট ওই পর্যায়ে যাওয়া সম্ভব যেখানে সরকার পতন হওয়ার কাছাকাছি চলে যাবে। দেখেন এই এত বড় ঘটনার পরও কিন্তু আমি একবারও বলি নাই যে সরকার পতন হয়ে যাচ্ছে, যেখানে আপনাদের গুজববাজরা সমানে বলে গেছে এইবার আওয়ামী লীগ সরকার পতন হবে। আমি পিসিলার লাইভে আমাকে জিজ্ঞেস করছিল পিসিলা কি মনে করে পতন হবে কিনা, আমি তখন বলছি যে না, আওয়ামী লীগ খুবই ধুরন্ধর এবং খুবই কাল্ট টাইপের দল এবং এরা খুবই এদেরকে মানে আন্দোলন করে এদেরকে কিছু করা যায় না। আমাকে জিজ্ঞেস করছিল যখন, আমি ভেবে অ্যান্সারটা করছিলাম যে আমরা যদি ইতিহাস থেকে কোনো শিক্ষা নিয়ে থাকি তাহলে না, আওয়ামী লীগকে সরানো যায় না, যাবে না। তো আশা করি আমরা এখন দেখতে পাচ্ছি সরানো গেছে কি জানি, রাইট? সো না, আওয়ামী লীগকে এত সহজে সরানো যাবে না। কিন্তু আমি ওভার এক্সপ্লেনও করতে চাই না, আন্ডার এক্সপ্লেনও করতে চাই না। আমি মনে করি নাও ইজ দ্য টাইম যেখানে আপনি কম্পাউন্ডের চাপ তৈরি করলে আওয়ামী লীগের চূড়ান্ত বিপদে ফেলা সম্ভব টু দ্য পয়েন্ট যেখানে মেবি তাদেরকে ক্ষমতাচ্যুত করা সম্ভব বা ক্ষমতাচ্যুত করার ধার প্রান্তে নেওয়া সম্ভব। এই আন্দোলনটা যে যতটুকু গেছে এটাই আমার এক্সপেকটেশনের চেয়ে বেশি দূরে গেছে, কিন্তু স্টিল সেটা ক্ষমতাচ্যুত করার মতো না। ধার প্রান্তে মেবি কিছুটা গেছে, মেবি গুজববাজের দৃষ্টিতে একেবারে ফেলে দিচ্ছে, আমার কাছে অতটা মনে হয় নাই। তো সেটা করার জন্য নাম্বার ওয়ান গেলাম, আলোচনা করলাম কি আমরা, সেটা হচ্ছে রেমিটেন্স। এটা যদি আপনারা দেখেন, বাংলাদেশ সরকার আয়ের সবচেয়ে বড় উৎস কি? গার্মেন্টস না রেমিটেন্স? একটু চিন্তা করে নিই দাঁড়ান। সবচেয়ে বড় আয়ের উৎস সম্ভবত গার্মেন্টস সেক্টর থেকে আসে, সেকেন্ড হইতেছে সম্ভবত রেমিটেন্স, এক্সকিউজ মি। এবং বাংলাদেশের মতো এরকম গরিব দেশগুলা, এদের কিন্তু আয়ের উৎস ডিস্ট্রিবিউটেড থাকে না, ইউজুয়ালি একটা দুইটা সেক্টর থেকে এদের সকল আয়ের উৎস খাত। তো এগুলোকে যেমন সৌদি আরব যেরকম সবসময় তেল নির্ভর তাদের হইতেছে আয়, পেট্রো ডলার নির্ভর, যেই কারণে মোহাম্মদ বিন সালমান এটাকে ডাইভার্সিফাই ডিস্ট্রিবিউট করার চেষ্টা করতেছে তাদের সোর্স অফ ইনকামকে। তাইলে হচ্ছে ওই যে বিভিন্ন রকম কি বলে এটাকে, মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন চালু করা, অ্যাক্টিভিটি চালু করা, ডিসেন্ট্রালাইজ করতেছে তাদের সোর্স অফ ইনকামকে। কারণ একটা সোর্স অফ ইনকাম যদি হয়, আপনার যদি রিডান্ডেন্সি না থাকে, তাইলে আপনার ইকোনমিতে যে কোনো মুহূর্তে ধস নামার আশঙ্কা থাকে। সো বাংলাদেশের ইকোনমি ইজ মোস্টলি ড্রিভেন বাই হইতেছে রেমিটেন্স এবং হইতেছে এই যে গার্মেন্টসের ইনকাম দ্বারা, রাইট? সো রেমিটেন্সটা যদি সিগনিফিকেন্ট মাত্রা 1-2 মাস আটকানো যায় এই বৈশ্বিক পরিস্থিতিতে, এই অর্থনৈতিক পরিস্থিতিতে, সরকারের ব্যাপক হালুয়া টাইট হয়ে যাবে। বাট দ্যাট অ্যালোন আওয়ামী লীগ সরকারের টনক নাড়ানোর জন্য যথেষ্ট না। এটার সাথে এখন দেখেন, ইলেকশনের আগে একদিন গুজববাজরা বলে বেড়াইছে আপনাদের আমেরিকা এসে আপনাদেরকে ইলেকশন জিতিয়ে দিচ্ছে, এবার আওয়ামী লীগ পড়েই যাচ্ছে, সেই 2018 সাল থেকে এগুলো বলে আসতেছে। এবং ডেইলি শো উইথ ফখরুল চ্যানেলে আমি আমার মতো করে বলে গেছি যেগুলো সব মিথ্যা গুজব, আওয়ামী লীগের কিছুই হইতে যাচ্ছে না এবং আমেরিকা শেষ পর্যন্ত সম্ভবত পিছু টান দিবে এবং আমেরিকা আপনার গণতন্ত্রের পরোয়া করে না। এবং আমেরিকা এখানে যতক্ষণ ইন্ডিয়া বাংলাদেশ সরকারকে, আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমেরিকার তো ঠেকা লাগে না এখানে এসে আপনাদেরকে করার জন্য। এবং অবশ্যই আমার থিওরি ছিল যে ওই যে কোয়াড নিয়ে চায়নার বিরুদ্ধে এখানে আমেরিকার জনমত দরকার, সবকিছু মিলায় বেসিক্যালি। সো ইট ডাজন্ট সারপ্রাইজ মি যে আমেরিকা কোনো ভূমিকা নেয় এবং সামনেও নিবে না। কিন্তু দেখেন, আপনারা যদি বৈশ্বিক রাজনীতি ফলো করেন, আমেরিকা কিভাবে অপারেট করে বা ওয়েস্টার্ন হেজেমনগুলা বা ওয়েস্টার্ন কালচার বা সিভিলাইজেশন কিভাবে অপারেট করে, এগুলো যদি আপনারা বোঝেন, গুজববাজদের সারাদিন বুলশিট না শুনে, আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করি, তাইলে এখন একটা সুযোগ আছে। কেন? দেখেন, ওয়েস্টের এরা হিপোক্রিট, এই ব্যাপার তো কোনো দ্বিধা নাই। আমি আমার হাজার হাজার এই পর্বে আলোচনা করছি, প্রমাণ সহ বিভিন্ন সময় দেখাইছি যে এদের হিপোক্রিসি তুলে ধরছি। বাট অন দ্য আদার হ্যান্ড, এটাও মনে রাখবেন যে আপনারা কি হিপোক্রিট না? আমরা রিলেটিভ স্কেলে আলোচনা করতে হবে। ওয়েস্টাররা হিপোক্রিট, কিন্তু ইস্টারেরা কি এর কোনো অংশ কম হিপোক্রিট? ইস্টারেরা এটা হাজার গুণে বেশি হিপোক্রিট। সো রিলেটিভ স্কেলে যদি আলোচনা করি, তাহলে ওয়েস্টের সমালোচনা করা আমাদের মুখে মানায় না। স্টিল তারা একটা স্ট্যান্ডার্ড, এথিক্স, মোরাল, কিছু ভ্যালুজ, কিছু মেনে চলে। হ্যাঁ, আমাদের মতো এত পচে যায় না, এত বাতিল হয়ে যায় না, রাইট? সো ইয়াস, তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন যখন আসে তখন অনেক হিপোক্রেসি করে। অ্যাট দ্য সেম টাইম তাদের কিছু বেসলাইন এথিক্যাল মোরাল ভ্যালুজ আছে। তো তার একটা হচ্ছে যে নাগরিকের সাথে যখন কোনো সরকার এরকম অপ্রেসিভ রিপ্রেসিভ আচরণ করতে থাকে, ইউজুয়ালি ওয়েস্ট তাদেরকে সাপোর্ট দেয় না। অ্যাগেন, বাংলাদেশ সরকারকে কিন্তু ওয়েস্ট মোটেও সাপোর্ট দিচ্ছে না। ওয়েস্ট যেটা করতেছে যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধেও কোনো অবস্থান নিচ্ছে না, তাদের এখানে ইন্টারেস্ট আছে বিধায়, এখানকার জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে বিধায়। এবং এটাও এখনকার বৈশ্বিক এক্সক্লুসিভ পরিস্থিতির কারণে এতটা ফ্রি পাস পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার হয়তো বা, কারণ এখানে চায়না যেভাবে উঠে আসতেছে এবং রাশিয়া যেভাবে মুভ করতেছে, এই সব কিছু মিলায়। এবং সৌদি আরবের দিক থেকে আবার পেট্রো ডলার, আপনারা জানেন কিনা, পেট্রো ডলার কিন্তু কিছুদিন আগে কত বছরের জন্য সাইন করছিল, 60 বছর না কত বছরের জন্য সেই চুক্তি এক্সপায়ার করছে। সুতরাং এখন আর কি বলে আপনার গালফ কান্ট্রিগুলো আর কি বা সৌদি আরব, তাদের তেল হইতেছে ডলারে বিক্রি করতে বাধ্য না তারা, এবং নতুন রিনিউ করা নাই। MBS কে বাইডেন বলছিল রিনিউ করতে, এটা রিনিউ করা নাই। এটা কিন্তু হিউজ ব্যাপার। সো পেট্রো ডলার হ্যাজ টাইট অলরেডি। তো হাজার দিক থেকে বৈশ্বিকভাবে আমেরিকা এখন চাপে আছে।
চাপে আছে বা তাদের কম্পিটিটররা রাইজ করার চেষ্টা করতেছে। সো এই পরিস্থিতিতে আমেরিকা যে বাংলাদেশের পক্ষে অবস্থান নিবে না, এইটা লাইক ইট ওয়াজ অ্যাজ ক্লিয়ার এজ ডে লাইট। যারা এগুলো দেখতে পায় না তারা আমার কাছে অবাক লাগে, এরা কি ধরনের জিও পলিটিক্স এক্সপার্ট আর কি ঘোড়ার ডিমের এরা হইতেছে জিও পলিটিক্স সাবজেক্টের প্রফেসর। মানে মাথার মধ্যে কি পরিমাণ গোবর চিন্তা করেন আপনার। মানে আমি সিরিয়াসলি এগুলো চিন্তা করলে আমার অবাক লাগে, যেটা নাকি জিও পলিটিক্স এক্সপার্ট, এরা নাকি জিও পলিটিক্স প্রফেসর। একটা কথা মিলে না, তোরা কি এক্সপার্ট হইলি তোরা? তো যা হোক, তো ওকে নাও সেটা যদি আমরা বুঝে থাকি, এটা হয়েছে একটা দিক। কিন্তু আরেকটা যেটা আলোচনা করতে যাচ্ছি, যে যখন অপ্রেসিভ রিপ্রেসিভ সরকার হয় সেগুলোকে এই ওয়েস্টার্ন স্পেশালি আমেরিকা বা এরা তো সাপোর্ট করেই না, বরং তীব্র সুতীব্র ইন্টারেস্ট না থাকলে অ্যাকশন নেওয়াটা আশা করা যায়। যে অ্যাকশনটা এখন নিচ্ছে না ওয়ান মোর টাইম, বৈশ্বিক পরিস্থিতির কারণে আমেরিকা। আপনার ইয়েতে যখন ইরাকে সাদ্দাম হোসেন তার জনগণের উপর আক্রমণ করে, এটা কিন্তু কারণ দেখাই হইতেছে ইরাকে আক্রমণ যখন করছে, হ্যাঁ বলছে যে এখানে লাদেনকে ইয়ে করে রাখছে, এগুলো ভুজুং ভাজুং। তাদের আরেকটা সেলিং পয়েন্ট ছিল যে সাদ্দাম তাদের নিজের জনগণ নাগরিকের উপর নির্যাতন করতো, খুন করতো, হত্যা করতো, গুম করতো। সিরিয়াতে হইতেছে গ্যাস মারে হচ্ছে নিজের নাগরিকের উপরে, কি বলে ইয়ে নামটা কি, চোখা মুখলা আসাদ। সো এগুলো তাদের একটা, এগুলোকে তারা হ্যাঁ টুল হিসেবে ব্যবহার করে আমেরিকা, এই ব্যাপারে কোনো দ্বিধা নাই। কিন্তু এই টুলগুলো ব্যবহার করলে এগুলো তাদের কিছুটা কেয়ারিং পয়েন্ট, যে স্বৈরাচারী সরকার জনগণের উপর নিপীড়ন করে কিনা। তো যখন বিরোধী দলের উপর নিপীড়ন করে এটা একটা ব্যাপার, আর যখন সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের উপর নিপীড়ন করে, এটা কিন্তু অন্য লেভেলে একটা চলে যায়, রাইট? সো আমি যতটুকু বুঝি যেভাবে ওয়েস্ট বা আমেরিকা অপারেট করে, তাতে করে এই যে ঘটনাটা ঘটাইলো আওয়ামী লীগ এবং তথ্য প্রমাণ ভুরি ভুরি, এই জিনিসটা ওয়েস্ট এত সহজে অ্যাকসেপ্ট করবে না, করতে চাইবে না। ইয়েস, অ্যাগেন বর্তমান জিওপলিটিক্যাল ইয়ের কারণে, পৃথিবীর অবস্থার কারণে তারা সর্বোচ্চ ছেড়ে আসতেছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো এখন যেহেতু চারদিক থেকে ইয়ে তৈরি হচ্ছে, আমার ধারণা যদি মানুষ একটা ওয়েল রাউন্ডেড ইয়ে তৈরি করতে পারে, এগুলো ডকুমেন্ট সকল কিছু একসাথে করতে পারে, করে যদি ইন্টারন্যাশনাল আদালতে সাবমিট করতে পারে, এবং যদি ইউনাইটেড নেশনসকে মানে দেখেন এই যে ইউনাইটেড নেশনসের গাড়ি ব্যবহার করছে, অস্ত্র ব্যবহার করছে, এগুলা সিরিয়াস ব্যাপার। ইউনাইটেড নেশনস ধরতে চাইলে, কিন্তু ইউনাইটেড নেশনস ধরতে চায় না দেখে এগুলো সব পাস দিয়ে দিচ্ছে, এবং এগুলোকে ফুলায় ফাঁপায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ইয়া বের হওয়ার পর, আপনারা যারা আমার এই চ্যানেল ফলো করেন আপনারা দেখছেন কতগুলো এপিসোড করছি আমি গুজববাজদের বিরুদ্ধে। তখন এই গুজববাজরা বলতেছে ইউনাইটেড নেশনস নাকি ব্যবস্থা নিবে, কি সংবাদ সম্মেলনে ইউনাইটেড নেশনস বলছে তারা এটাকে দেখতেছে, মানে ফাটাই ফেলবে এবং মিলিটারি সদস্য নেওয়া বন্ধ হয়ে যাবে, এইবার খবর আছে মিলিটারি। এবং আমি তখন আপনাদেরকে আলোচনা করে দেখাইছি যে সংবাদ সম্মেলনে ইউনাইটেড নেশনসের স্পোকসম্যান যে কথা বলতেছেন এটা কিছুই মিন করে না, তার মানে এটা কোনো অ্যাকশন নিবে না, আমি তাদের কথা শুনে বুঝতে পারতেছি, এবং কোনো অ্যাকশন আসলেই নেয় নাই, রাইট? তো কারণ তখন রিয়েল কোনো রিজন ছিল না, কিন্তু এখন সিরিয়াস রিয়েল রিজন আছে। ইউনাইটেড নেশনসের অ্যাসেট ব্যবহার করে হইতেছে সাধারণ মানুষকে মারার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, ছাত্রদের উপর নির্যাতন করার ক্ষেত্রে, এটা ইউনাইটেড নেশনসের উপর একটা স্ল্যান্ডার। তো তারা যদি ব্যবস্থা নিতে চায়, এর চেয়ে মোক্ষম সুযোগ আর হয় না। প্রশ্ন হচ্ছে তারা ব্যবস্থা নিতে চায় কিনা। তো এখন যদি এই জিনিসগুলো সবকিছু মিলে ওয়েল রাউন্ডের চাপ তৈরি করা যায় ইউনাইটেড নেশনসের তরফ থেকে, লবিং করা মানে নেগেটিভ কিছু না, মানুষজন যারা আছে তারা সবাই যদি রিচ আউট করে ইউনাইটেড নেশনসের কাছে তথ্য প্রমাণ সহ, তারাও তাদের তথ্য প্রমাণ বের করবে খুঁজে, এবং অবশ্যই তারা তথ্য প্রমাণ বের করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের সাথে মিলে কাজ করতে হবে, লোকাল লোকজনের সাথে। সো সব দিক থেকে আপনারা এখন যদি আপনারা ইয়েস গো হেড নাও, আপনি আপনার এই যে সেনেটরকে ফোন করা, রাইট? এখন আপনি আপনার সেনেটরকে ফোন করেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপনারা যখন আশা করতেছিলেন সেনেটরকে ফোন দিয়ে এই আওয়ামী লীগ সরকারের নির্যাতন থামাইতে পারবেন, ওইটা জীবনও পারবেন না, ওইটা দে ডোন্ট গিভ এ ড্যাম আপনার আওয়ামী লীগের ব্যাপারে। কিন্তু এখন যদি আপনি সেনেটরদেরকে ফোন দিয়ে অথবা আপনি আমেরিকান সরকারের কাছে তথ্য প্রমাণ দেয়া, ইউনাইটেড নেশনসের কাছে তথ্য প্রমাণ দেয়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে তথ্য প্রমাণ দেয়া, তারপর ICJ-তে মামলা করা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করা, এই সব কিছু যদি করলে, এখন এখানে কয়েকটা বিষয় বোঝেন। একটা হচ্ছে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আরেকটা হচ্ছে সরকারের বিভিন্ন এলিমেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সরাসরি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ানোটা কঠিন, এটা নিবে না, এটা নিতে চাইবে না আমেরিকা, কারণ যে কারণে এখানে তাদের ইন্টারেস্ট আছে। যেমন এই যে ভিসা ইয়েটা দেয়া, রেস্ট্রিকশন দেয়া, কি একটু হম্বিতম্বি করে কি ঘোড়ার ডিমের রেস্ট্রিকশন দিচ্ছে, কিছুই দিচ্ছে না, রাইট? কিন্তু সরকারের বিভিন্ন এলিমেন্টগুলোকে আইনের মুখোমুখি এনে চাপ তৈরি করা, ওই লেংথে যাইতে আমি মনে করি আমেরিকা বা পশ্চিমারা রাজি হবে, হয়তো সরাসরি সরকারের বিরুদ্ধে কনফ্রন্টেশনে যেতে না চাইলেও, রাইট? সো যেমন ধরেন কি বলে এই যে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হইতেছে এই যে ইয়ে দিল যে বাংলাদেশকে যে লোন দিল আর কি, IMF, এগুলো তো সব হইতেছে আমেরিকার
হাতের পুতুল। আমেরিকা সবচেয়ে বেশি ইনভেস্ট করে এগুলোতে, আমেরিকা লাইক ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস থেকে সকল। আমেরিকার হাত অনেক লম্বা, এরা যদি চায় ওই যে সুতাই যেরকম পুতুলের পাপেট নাটাই টানে এরকম, আমেরিকা যদি চায় কাউকে, যে কথাটা বলি যে আমেরিকা যদি চায় বাংলাদেশে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার বা বিএনপি খালেদা জিয়া হোয়াট এভার সরকার, এক সেকেন্ডের সামর্থ্য নাই তাদের ক্ষমতায় টিকে থাকার। এত টুল আমেরিকার হাতে, এদের হাত এত লম্বা। সিআইও লাগবে না, যে কথাটা সবসময় বলি, বাংলাদেশের মতো দেশের সরকার ফালাইতে আমেরিকার সিআইও লাগবে না। তো আমেরিকা চাইলে এখন ইউনাইটেড নেশনস দিয়ে খেলতে পারে, আমেরিকা চাইলে এখন আইএমএফ দিয়ে খেলতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে খেলতে পারে, সরাসরি কোনো ভূমিকা না নিয়ে। এখন সরাসরি ভূমিকা আমেরিকা নিবে না, এই আশা করা থেকে লাভ নাই, পেছনে পেছনে ভূমিকা নেয়া। সো এখন যে পরিস্থিতি দেশের তৈরি করছে, যেই পরিমাণ ছাত্র মারছে, যেইভাবে ইয়ে করা হয়েছে, এটা শুধুমাত্র এগেন লবিং করে। এবং আমেরিকা যদি একটু চায় যে হ্যাঁ এবার আমরা একটু দেখবো, এবং যেহেতু ছাত্র মারছে প্রচুর, এটা আমি মনে করি যে এটা হয়তো পশ্চিমার আরেকটু ভাবে দেখবে, আরেকটু অন্যভাবে দেখবে আর কি, এত করবে না অন্য। সো আমার মনে হয় যে ছাত্র আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ফেলা জানে সত্যি, কিন্তু যে নৃশংসতাটা এরা করছে এটাকে যদি ঠিকভাবে ইউটিলাইজ করা যায়, যদি এক্সপ্লয়েট করা যায়, যদি অ্যাভেইল করা যায়, এই সরকারকে 1 থেকে 2 বছরের মধ্যে এমন চাপে রাখা সম্ভব, ফেলা সম্ভব যে সরকার পতন হওয়া সম্ভব। আমি ওভার প্রমিস করতে চাই না, আপনারা জেনে থাকবেন। সো আমি ওভার প্রমিস করতেছি না, আমি বলতেছি না কালকে ফেলে দেওয়া সম্ভব, আমি বলতেছি না 2 বছর পর ফেলে দেওয়া অবশ্যই সম্ভব, কিন্তু আমি মনে করি এখনকার পরিবেশ এরকম যে এটা একটা রিয়েল সম্ভাবনা আছে। আমরা যখন মিলিটারির বিরুদ্ধে আন্দোলন করছিলাম 2007 সালে, তখন কিন্তু মিলিটারি ইমিডিয়েটলি কিন্তু পতন হয় না মিলিটারি সরকার, তার পতন হয়েছে মিলিটারি সরকার প্রায় 1 বছর পর তারা সরকার বদলাইছে। কিন্তু ওই ধাক্কায় তারা তখনই বুঝছে যে ওকে ফাইন, আমাদেরকে সরে যেতে হবে। এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু সাথে সাথে পতন হয় না, তখন তো ছিলাম না, যুদ্ধ খবর পড়ে কি জানি, সাথে সাথে পতন হয় না, পরবর্তী তারও 5 মাস 6 মাস পর সরকারের পতন হয়েছে আন্দোলনের, রাইট। সো এই আন্দোলনেরও সাথে সাথে সরকার পতন হয় নাই, যে আশায় আপনারা ছিলেন এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে গালি খেয়েছি, সেটা হয় নাই, সেটা হবেও না। কিন্তু আমি মনে করি 1 থেকে 2 বছরের মধ্যে এই সরকারের পতন ঘটানো সম্ভব। এরা যেই নৃশংসতা করছে, পুরা বিশ্ব বিবেককে যদি একসাথে করা যায়, এই এত বড় ঘটনা ঘটানোর পর যদি আওয়ামী লীগ সরকারকে পতন করা না যায়, শেখ হাসিনা সরকারকে বিচার আওতায় আনা না যায়, কোনো ধরনের কনসিকুয়েন্সের মুখোমুখি করা না যায়, তাহলে আপনারা যত মন কলা খাইতে থাকেন, তাহলে এই অসুরের সাথে পারা সম্ভব না।